কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের প্রথম আলো রিভিউতে আমরা হাজির হয়েছি। প্রথমেই বলে রাখি, আমাদের একটা নিউজ পেপার ভোকাব ব্যাচ আছে। তো এটার মেন ইস্যুটা হচ্ছে আপনাকে ডেইলি স্টারের পিডিএফ দেওয়া হবে। ওই পিডিএফটা আপনারা পড়বেন এবং হচ্ছে আপনাকে কিছু ভোকাব দেওয়া হবে আপনার, এবং প্রতিদিন আপনার মাসে প্রায় 20টা পরীক্ষা নেওয়া হবে। এখন যারা ভোকাবে ভালো বা খারাপ এটা আসলে ম্যাটার না। ম্যাটারটা হচ্ছে আপনাকে প্রতিনিয়ত একটা প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। আমরা যেটা করি আর কি, ফোকাস রাইটিংয়ের ক্ষেত্রে এটা বেশি কাজে আসে যে পরীক্ষা আসলেই হচ্ছে পড়াশোনা শুরু করি। এইভাবে আসলে আপনাকে মানে প্রিপারেশনটা ভালো হয় না। সার্কুলার বেসড পড়াশোনাটা কখনোই আপনি নেবেন না, আপনি ভালো জব পাবেন না। আপনাকে যেটা করতে হবে, একটা স্টাডি প্রিপারেশন রাখতে হবে। পরীক্ষা সার্কুলার যখন যেটা আসুক আপনি জাস্ট পরীক্ষা দিয়ে যাবেন আর কি। যাই হোক, ডেসক্রিপশন ডিটেলস পেয়ে যাবেন। আসেন আজকে আমরা গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করি। আজকের একটা গুরুত্বপূর্ণ কন্টেন্ট হচ্ছে ইন্ডিয়ার উপরে প্রায় 500% শুল্ক বসেছে ট্রাম্প। এইটা নিয়ে হয়তো কালকে পত্রিকায় আসবে। দেখেন যে আপনার ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা, যুক্তরাষ্ট্রকে 5 কোটি ব্যারেল তেল দেবে ভেনেজুয়েলা। মূলত দিবে কি, তারা নিয়েই নিচ্ছে। দেখেন, দেশটা জ্বালানি তেল উত্তোলনের তোড়জোড় শুরু করেছিল যুক্তরাষ্ট্র। দেশটি জ্বালানি তেল উত্তোলন করবে। ট্রাম্প বলেছেন ওয়াশিংটনকে 3 থেকে 5 কোটি ব্যারেল অপরিশোধিত তেল দেবে কারাকাস। কারাকাস হচ্ছে ভেনেজুয়েলার রাজধানী। বাজার মূল্যে এই তেল কেন হবে? তেল বিক্রি থেকে যে অর্থ আসবে তা মার্কিন নিয়ন্ত্রণে থাকবে, অর্থাৎ বিক্রি করার পরে আপনি যে টাকাটা পাবেন সেটাও কিন্তু হচ্ছে ইউএসএ কন্ট্রোল করবে। অ্যাকচুয়ালি এইটা মানে খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। এখানে ইউএসএ যেটা বলার ট্রাই করতেছে যে ইউএসএ যা ইচ্ছে তা করতে পারবে। এখানে ভেনিজুয়েলার তেল, সেটা ইউএসএ কন্ট্রোলে থাকবে। তেল বিক্রি করে ভেনিজুয়েলা যত টাকা পাবে সেটা ইউএসএ কন্ট্রোলে থাকবে। তাহলে অ্যাকচুয়ালি এখানে ভেনিজুয়েলার কন্ট্রোলে কিছুই থাকতেছে না, জাস্ট বিকজ আপনার ইউএসএ হচ্ছে মিলিটারিতে খুবই পাওয়ারফুল। কেমন? আচ্ছা, দেখেন এই তেল থেকে যে আয় আসবে তা তিনি নিয়ন্ত্রণ করবেন। সেই অর্থ ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্রের জনগণের কল্যাণে কাজে লাগানো হবে। তো আপনি অলরেডি তেল নিচ্ছেন, আবার সেই তেলের অর্থটাও আপনি ইউএসের জনগণের কাজে কেন লাগাবেন? এটা তো ভেনেজুয়েলার টাকা। ঠিক আছে, এখন এখানে আসলে কোনো লজিক ইথিক্স কাজ করতেছে না। এখানে জর্জিয়া মুল্লুক একটা সিচুয়েশন চলতেছে আর কি। দেখেন, ভিসা, প্রবাসী আয় এবং ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবং হচ্ছে বাংলাদেশ সহ 38টা দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা, বন্ড বা জামানত দিতে হবে। এবং সেটা কিন্তু প্রায় 15,000 ইউএস ডলার। এটা প্রচুর বড় একটা সংখ্যা। বুঝতেই পারতেছেন 15,000 মানে কত টাকা ভাই? পরের পেজে দেখি, সমন্বিত অংশীদারিত্ব চুক্তির চূড়ান্ত আলোচনা শিগগিরই শুরু হচ্ছে বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে। বাংলাদেশের কাছে আপনার যুদ্ধবিমান বিক্রিতে নজর পাকিস্তানের। এবং হচ্ছে আপনার J-17 থান্ডার, এটা নিয়ে হচ্ছে আলোচনা হচ্ছে। এটা কিন্তু হচ্ছে আপনার ইন্ডিয়া পাকিস্তানের যে রিসেন্টলি যে ঝামেলাটা হলো, সেখানে J-17 থান্ডারের ভালো একটা মোটামুটি আপনার পারফরমেন্স দেখা গেছে। আবার দেখেন যে আপনার এটা কিন্তু যৌথ, মানে হচ্ছে যে আপনার J-17 থান্ডার হচ্ছে চীন এবং পাকিস্তানের একটা যৌথ প্রকল্প। সেইখানে কিন্তু পাকিস্তান এটার একদম প্রিমিয়াম, মানে মেইন যেই আপনার ফিচার সবগুলো পাইছে। বাংলাদেশ কিন্তু যদিও এটা কিনে, তাহলে সেটা কিন্তু পাবে হচ্ছে এক্সপোর্ট আপনার ব্র্যান্ড, সরি এক্সপোর্ট ভার্সন আর কি। আর এক্সপোর্ট ভার্সন কিন্তু মেন ভার্সন হচ্ছে সবসময় কম থাকে আর কি, এটা ফ্যাক্ট। যাই হোক, সামনে আমরা দেখি তেমন কিছু নাই। 6 নম্বর পেজও তেমন কিছু নেই, আমরা শুধু পরীক্ষায় আসার মতো কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করব। দেখেন, এটা কিন্তু আপনি নোট করবেন, এটা রিটেনে আপনার লাগবে। গত বছরের 90% কর্মী গেছেন 5 দেশে। গত বছর 11,30,757 জন কর্মী বিদেশ গেছে। 11,30,757, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং আগের বছরের তুলনায় গত বছরের হচ্ছে কর্মী রপ্তানি হচ্ছে 12% বেড়েছে। এবং এখানে এটা হচ্ছে দেখেন যে আপনার গত বছর বাংলাদেশ থেকে কর্মী গেছে 141টা দেশের মধ্যে, তার মধ্যে হচ্ছে 90% কর্মী গেছে মাত্র 5টা দেশে। একজন করে কর্মী গেছে 13টা দেশে, আবার দুজন করে গেছে 34টা দেশ, এরকম আর কি। তো এখানে আবার দেখেন যেসব দেশে হচ্ছে 100 জনের কম অভিবাসী কর্মী যান, সেসব দেশকে আসলে অভিবাসনের দেশ হিসেবে চিহ্নিত করা শোভন নয় আর কি। একজন কর্মী গেছে, আপনি তো বলতে পারবেন না যে বাংলাদেশ হচ্ছে ওই দেশে হচ্ছে ম্যান পাওয়ার এক্সপোর্ট করে। মিনিমাম 100 হলে বলা যায় আর কি, ঠিক আছে? দেখেন যে প্রতি বছর অন্তত
8 থেকে 10টা বাজার মানে দেশ হচ্ছে থাকা উচিত যেখানে আমরা কর্মী পাঠাবো। সো এটা কিন্তু বাংলাদেশের জন্য এটা এখনও পর্যন্ত 5টা বা 4টা দেশে সীমাবদ্ধ রয়েছে, এটা ফ্যাক্ট। 2025 সালে 11,30,757 জন কর্মী বিদেশে গেছেন, আগের বছরের তুলনায় 12% বেড়েছে। মোট অভিবাসী 67% গেছে সৌদিতে, এরপরে গেছে হচ্ছে আপনার আপনার কাতারে, তারপরে হচ্ছে সিঙ্গাপুর, এরপর কুয়েত এবং মালদ্বীপ। কেমন, এটা পড়বেন। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হচ্ছে যে কত বছর আপনার আপনার হচ্ছে কর্মী যায়, কোন বছরে কত কর্মী যায় সেটা হচ্ছে অ্যানলিস্টেড থাকে, কিন্তু আপনার ফিরে আসে কতজন সেটা হচ্ছে হিসাব নাই, এটাও কিন্তু প্রয়োজন আছে। সবাই কিন্তু এখানে সাস্টেইন করতে পারে না, মানে ধরুন 1 কোটি গেছে, 1 কোটি মানুষ যে থাকতেছে ব্যাপারটা এরকম না, তাদের একটা বড় অংশ চলেও আসতেছে। দেখেন এই যে প্রজেক্ট সিন্ডিকেট অনেকে ফ্যাসিনেট করেন, কিন্তু হচ্ছে ওদের আর্টিকেল, ওদের অ্যানালিসিস সিস্টেম ভালো লাগে না। হ্যাঁ, ওরা একটা হচ্ছে আপনার মানে একটা একটা ইন্টেলেকচুয়াল একটা, এটাও আমার কাছে কাইন্ড অফ ফ্যাসিস্ট মনে হয় আর কি এরকম এই টিমটাকে। যাক, দেখেন তারা আজকের টপিক হচ্ছে ভেনেজুয়েলা কি নিয়মহীন বিশ্ব ব্যবস্থার আভাস দিচ্ছে, ঠিক আছে, মানে অ্যানার্কির দিকে ফোকাস করতেছে কিনা। দেখেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ঘিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এই নয় যে তা আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘন করেছে কিনা, বরং প্রশ্ন হলো এই ঘটনা আমাদের উদার আন্তর্জাতিক ব্যবস্থার ভবিষ্যৎ সম্পর্কে কী জানায়। কিছু ভাষ্যকার যেমনটা বলেছেন সেই ব্যবস্থা ভেঙে পড়ছে, বিষয়টা তেমনও না। মানে এই সিন্ডিকেট দেখেন স্টিল আপনি একটা একটা সোভারেন কান্ট্রিতে ঢুকে সে দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে আসছেন, বিচার করতেছেন কোনো গ্রাউন্ড ছাড়া, তেল নিয়ে ফেলতেছেন, তারপরে হচ্ছে বলতেছেন ওই গভর্নমেন্টকে হচ্ছে কন্ট্রোল করবেন, তেল বিক্রির টাকাও কন্ট্রোল করবেন, এরপরেও দেখেন এই আপনারা হচ্ছেন এই সিন্ডিকেট ভাবতেছে এটা কোনো ইস্যু না আর কি। যাক, আমরা এখানে দেখি যে প্রতিষ্ঠান যতই সুবিধা পাকাপোক্ত করুক না কেন, স্বেচ্ছাচারী ক্ষমতা প্রয়োগের ফলে সৃষ্ট সুনামহানি এবং কৌশলগত ক্ষতি রাতারাতি পুষিয়ে দেওয়া সম্ভব নয়। দুর্বল বা বিচ্ছিন্ন কোনো রাষ্ট্রের বিরুদ্ধে একটি একক হস্তক্ষেপ সচরাচর আন্তর্জাতিক ব্যবস্থার কাঠামো বদলে দেয় না, স্বাভাবিক একটা ব্যাপার, ঠিক আছে, কিন্তু এমন পদক্ষেপগুলো যখন একের পর এক জমতে থাকে তখন অন্য রাষ্ট্রগুলোদের প্রত্যাশা নতুন করে সাজাতে শুরু করে এবং সেখানেই এর প্রভাবটা গভীর হয়। যেমন ন্যাটো এখন স্ট্রেসড হয়ে গেছে, কারণ হচ্ছে গ্রিনল্যান্ড দখল করতে যাচ্ছে। যাই হোক, দেখেন ভেনেজুয়েলার ঘটনা আগের মার্কিন ঘটনা হস্তক্ষেপের চেয়ে একটু আলাদা, কারণ হচ্ছে ইরাক, কসোভো, লিবিয়া কিংবা হচ্ছে সিরিয়ার মতো ক্ষেত্রগুলোতে যতই বিতর্ক থাকুক না কেন, প্রতিটিতে যুক্তরাষ্ট্রের জন্য একটি স্পষ্ট রেড লাইন ছিল আর কি, ঠিক আছে। অস্ত্র কর্মসূচি, গণহত্যা কিংবা চলমান যুদ্ধের মতো কিছু শক্ত অজুহাত ছিল, কিন্তু ভেনেজুয়েলায় আসলে কিন্তু খুব একটা আপনার হচ্ছে অজুহাত নাই আর কি, ঠিক আছে। অভিবাসন, নিষেধাজ্ঞা এড়ানো, অপরাধী নেটওয়ার্ক, চীনের প্রভাব, এসব ইস্যুকে চীনের হস্তক্ষেপ হিসেবে দেখানো হয়েছে, কোথাও পরিষ্কারভাবে বলা হয়নি কোন মুহূর্তে সংযমের জায়গা ছেড়ে চাপ জবরদস্তি পথে হাঁটা হবে। মানে এখানে যে বিষয়টা মানে ট্রাম্প সরাসরি বলে দিচ্ছে তাদের তেল লাগবে, ঠিক আছে, এবং সরাসরি ট্রাম্প বলে দিচ্ছে যে সব তেল আমাদের। তো এখানে অ্যাকচুয়ালি ট্রাম্প হচ্ছে সেই একটা লজিক খুঁজে মানুষজনকে বা মিডিয়াকে জানাবে, হ্যাঁ, ফেক হোক সেটাও দেখায় না আর কি, স্ট্রেট ফরওয়ার্ড বলে দিচ্ছে আমার তেল লাগবে, আমি ভেনেজুয়েলা তেল দিচ্ছে না, ওকে তুলে নিয়ে আয়, এই টাইপের একটা অবস্থা, ঠিক আছে। এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট কিন্তু আজকে বলছে, হ্যাঁ, যে আমাকে তুলে নিয়ে যান, ট্রাম্পের উদ্দেশ্যে বলছে আর কি, ঠিক আছে। আচ্ছা, দেখেন যে ট্রাম্প হচ্ছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রদের দিকেও হুমকির ভাষা ব্যবহার করেছেন, কানাডা, গ্রিনল্যান্ডের মতো ন্যাটো সম্পৃক্ত দেশ বা ভূখণ্ড নিয়েও ট্রাম্প প্রকাশ্যে কথা বলেছেন, ঠিক আছে। এর ফলে হচ্ছে মিত্র দেশগুলো সাধারণত অন্তত যুক্তরাষ্ট্রের চাপের বাইরে থাকবে, এই পুরনো যে একটা ধারণা ছিল যে ইউএসের ফ্রেন্ড থাকলে আর ঝামেলা নেই, সেটা কিন্তু ভেঙে যাচ্ছে। এখন আপনি যদি দেখেন আর কি যে যদি আপনার গ্রিনল্যান্ড বা কানাডাতে আক্রমণ চালায় ফেলে, কানাডা অবশ্য চালাবে না, গ্রিনল্যান্ড চালায় ফেলে, তখন কিন্তু আপনি আর্টিকেল 5টা ইউজ করতে পারবেন না, মানে আপনার ন্যাটোভুক্ত একটা দেশ ন্যাটোভুক্ত আরেকটা দেশের উপর আক্রমণ চালা দিচ্ছে, বাট এরকম হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে। দেখেন আপনার এই উনি এই সিন্ডিকেটের মধ্যে হচ্ছে মাদুরোর মতো একজন ক্ষমতাসীন বিদেশি নেতাকে অপহরণ বিচারের আওতায় এনে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের বিচারিক এখতিয়ার বিস্তৃত করেছে। এটা আমার মাথায় আসে নাই যে ঢুকতেছে না যে এটা আসলে কীভাবে বিচারিক এখতিয়ারকে আপনার হচ্ছে বিস্তৃত করছে। আপনার তুইলা নিয়ে আইসা অস্ত্রের মুখে বিচার করলে যে বিচার সেটা বিচার হচ্ছে, সেটা কিন্তু কোনো লেজিটিমেসি নাই। এবং ওয়ার্ল্ড আপনার যে লিডার আছে তারা কিন্তু বেশিরভাগ মানুষ হচ্ছে এর বিপক্ষে কথা বলতেছে, ঠিক আছে। ভেনেজুয়েলা নিজস্ব বিরোধী শক্তিকে পাশ কাটিয়ে তারা রাজনৈতিক পরিবর্তন ঘটাচ্ছে, সব কিছু মিলে দৃশ্যমান হচ্ছে আর কি। আপনার সীমারেখার জায়গায় বসছে প্রশাসনিক বিবেচনা, লাগবে এটা আমাদের। দেখেন যে ট্রাম্প পূর্ব সময়ের অন্য রাষ্ট্রগুলো জানতো যে কোথায় সীমা ভাঙলে যুক্তরাষ্ট্র কী করবে, এখন তারা কেবল অনুমান করতে পারছে, ঠিক আছে, যে আসলে ট্রাম্প যে কী করবে কী করবে না এটা আসলে কেউই এখন মানে জানে না,
সবাই একটা মানে থিঙ্ক করে আর কি। যাক, এখন আপনার হচ্ছেন মানে দেখেন যে আপনার ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে শুধু আন্তর্জাতিকভাবে নয়, দেশের ভেতরে খুব একটা বাধার মুখে পড়ে নাই। এই ব্যাপারটা আসলে আমার খুব ইন্টারেস্টিং লাগছে। ধরেন যুক্তরাষ্ট্র হচ্ছে বলে আর কি যে মানে ওরা হচ্ছে আপনার প্রপার ডেমোক্রেসি আছে, তো এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু ইউএসএতে খুব একটা আলোচনা হচ্ছে না বা সবাই সাপোর্টই করতেছে। ঠিক আছে, এখন এই যে এই ব্যাপারটা হচ্ছে কি দেখেন, এখানে সবচেয়ে মেন ব্যাপারটা যে যখন ন্যাশনাল ইন্টারেস্ট যদি তেল লাগবে, এই ব্যাপারে দেখেন যুক্তরাষ্ট্রের সব বিরোধী দল এক হয়ে যায়। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা বড় স্ট্রেংথ আর কি, যেটা হচ্ছে আপনার অন্য দেশে পাবেন না, তবে এটা খুব বাজেভাবে একটা স্ট্রেংথ। আবাসন ঋণের সীমা বেড়ে এখন 4 কোটি টাকা হয়েছে। ভেনেজুয়েলার তেল পেলে কতটা সফল হবেন ট্রাম্প? আচ্ছা, দেখেন এটা যেটা বলা ট্রাই করতেছে যে আপনার যদি তেল পাবে, আর তেল পাওয়ার জন্য আপনার বড় একটা ইনভেস্টমেন্ট লাগবে। আপনি যদি তেল তুলতে চান, তবে সেখানে হচ্ছে আপনার তেল খনি থেকে তেল তোলার যে আপনার হেভি মেশিনারি, সেখানে হেভি ইনভেস্ট করা লাগবে। এসব করতে একটা লং প্রসিডিউর আছে আর কি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে ট্রাম্প সফল হবে কিনা, তবে এই যে একটু আগে যে নিউজটা আমরা পড়ে আসলাম আর কি, যে ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপারে কিন্তু ইউএসএ সবাই সেম। সো ট্রাম্পের পরে যে ক্ষমতা আসবে সেটাই কন্টিনিউ করে যাবে, ক্যারি অন করে যাবে, হ্যাঁ, ঘুরে ফিরে কিন্তু সেমই হবে। সো এখানে মানে এখানে বিফল দেখানোর মতো কিছু নাই। দেখেন, এবার গ্রিনল্যান্ডে অভিযানের হুমকি দিয়েছে ট্রাম্প, এবং আপনারা হয়তো দেখছেন যে ট্রাম্প বলছে আর কি যে মানে এই জায়গাটাকে হচ্ছে আপনার কোনোভাবেই হচ্ছে মানে ট্রাম্প হাতছাড়া করতে যাচ্ছে না, কারণ হচ্ছে সেখানে হচ্ছে আপনার রাশিয়া চীন এখানে হচ্ছে নাকি ঘিরে রাখছে এই জায়গাটাকে। সো ইউএসের মানে ডেনমার্ক কোনোভাবেই হচ্ছে মানে মানে এটা ধরে রাখতে পারবে না, এটা ইউএসএ নিয়েই নেবে। এবং ট্রাম্প আপনার একটা সার্কাস্টিক ওয়েতে বলছে আর কি যে আহ, গ্রিনল্যান্ডের আপনার নিরাপত্তা বাড়ানোর জন্য ডেনমার্ক কী করছে, মানে মানে একদল কুকুর ভাড়া দিছে আর কি। ঠিক আছে, যে ট্রাম্প অনেক কথা বললে। তো এখন আপনি যদি দেখেন যদি গ্রিনল্যান্ডটা নিয়ে ফেলে, আমার যেটা মনে হয় আর কি, এবং এতে কিন্তু রাশিয়া এবং চীন মোটামুটি খুশিই হবে। এই জিনিসটা একটু খেয়াল করেন, কেন রাশিয়া এবং চীন খুশি হবে। প্রথমত দেখেন যে রাশিয়াকে যথেষ্ট ডিফেম করার ট্রাই করছে ইউক্রেন যুদ্ধের জন্য, যেহেতু আপনার ট্রাম্প হচ্ছে ভেনেজুয়েলা সহ এগুলো এইসব উল্টাপাল্টা কাজ করতেছে, রাশিয়া কিন্তু লেজিটিমিটি পেয়ে যাচ্ছে, ইউক্রেন নিয়ে কিন্তু আর পশ্চিমারা কথা বলতে পারবে না। সো রাশিয়া হচ্ছে ইউক্রেনের সফল হয়ে যাচ্ছে। সেকেন্ডারি ইস্যু হচ্ছে আপনার ওদিকে হচ্ছে চীন এই ফাঁক করে হুট করে তাইওয়ানকে টাচ করে ফেলতে পারে। ঠিক আছে, সো সবাই কিন্তু, এবং ন্যাটোটা হচ্ছে একদম মানে যদি কোনোভাবে হচ্ছে গ্রিনল্যান্ডে হাত দিয়ে ফেলে আর কি, নেগোসিয়েশনে না যায়, তাহলে কিন্তু ন্যাটোতে একটা বড় ধাক্কা আসবে। ন্যাটোতে ধাক্কা আসলে কিন্তু সেটা রাশিয়ার জন্য অনেক বড় একটা সুবিধা, এটা কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হবে আর কি, হ্যাঁ। ইরানের বিক্ষোভ বাড়ছেই, এটা পড়বেন, ইরান নিয়ে পরীক্ষা আসতে পারে। দেখেন যে ইলাম হচ্ছে আপনার ইরানের একটা প্রদেশ, এর পাশাপাশি হচ্ছে আবদানান, এটা হচ্ছে ইরানের একটা শহর, এটা পরীক্ষা আসতে পারে কেমন। ইয়েমেনের সৌদি হামলা অব্যাহত রয়েছে। এছাড়া দেখি আমরা বল প্রয়োগ এবং শক্তি প্রদর্শনের নতুন মার্কিন মিশনের ট্রাম্প, এখানে তেমন কিছু নাই আর কি, হ্যাঁ। তবে আমি এইগুলো একটু লিখে দাগায় দিছি পিডিএফটা, এগুলোতে আপনি কোডগুলো ইউজ করতে পারবেন আর কি, ঠিক আছে, উইকেন্ডের মধ্যে। আচ্ছা, এখানে আর তেমন কিছু নাই। দেখেন, এলপিজি সিলিন্ডার বিক্রির আজ থেকে বন্ধের ঘোষণা করা হয়েছে। 44টা জেলায় বইছে শৈত্যপ্রবাহ। যাদের বাসায় পুরাতন জামা কাপড় আছে, গরমের কাপড় সবাই দান করে দেন ভাই। সবাই সবার পাশে দাঁড়ান, ঠিক আছে? বেশি টাকা না, 200 টাকায় কম্বল পাওয়া যায়। সো আপনার বন্ধুরা মিলে 1000 টাকা ম্যানেজ করতে পারবেন না, 5টা কম্বল কিনে ভাই 5টা গরিব মানুষকে দেন না। ঠিক আছে, শুধু মানে কেরিয়ার, নিজের লাইফ এসব না হওয়ার পাশাপাশি আপনি আশেপাশের মানুষজনের দিকে একটু তাকান আর কি, কেমন? ধন্যবাদ সবাইকে।